বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই মন দিয়ে অংশগ্রহণ করবেন, শুনবেন। আমাদের দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে দুইটি পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল মাঠে পুরোপুরি এস্টাবলিশড। তারাই দেশ শাসন করে আসছে সেই 1973 সন থেকে নির্বাচিত হয়ে। আপনি যদি দেখেন বাংলাদেশে দুইটি পলিটিক্যাল পার্টি, একটির নাম হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যাকে আমরা বিএনপি নামে চিনি, আরেকটা হলো আওয়ামী লীগ। এই দুইটি পার্টি আমাদের দেশের উপর তারা বেশ স্থায়ীভাবে বসে গেছে। যেমনটি বসে গেছে আমেরিকাতে, আপনি দেখেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট। আর কোনো পলিটিক্যাল পার্টি সেখানে জন্ম নিচ্ছে না। এই আমেরিকাতেও কোনো পলিটিক্যাল পার্টি আসতেছে না এবং স্থান করে নিতে পারতেছে না কংগ্রেসে, সিনেটে, কোথাও। ঠিক তেমনি বাংলাদেশেও আপনি দেখেন আওয়ামী লীগ, বিএনপি আশপাশে যে দুই একটা পার্টি সাপোর্টে থাকে তারা একান্তই অল্প দুই একটা সিট পেয়ে তারা তাদের সাথে অ্যালায়েন্সে বসে, এইটুকুই। এখন এই অবস্থা যদি আপনি সৃষ্টি করে রাখতে পারেন, তাহলে এখানে যে মনোপলির স্থলে যে ধরনের একটা আনডিক্লেয়ার্ড মনোপলি দুই দলের নামে সৃষ্টি হয়, তখন সেখানে গণতন্ত্র আর কাজ করে না। এটা কি গণতন্ত্র বলা যায় না। এবং সেই মিসলিডিং গণতন্ত্র আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সমস্ত অর্জনকে তারা রীতিমতো ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এখন এখানে আমরা কি করতে পারি? আপনি দেখেন, যে পার্টি সরকার গঠন করবে সে 150-এর বেশি আসন পেতে হবে 300 আসনের মধ্যে। এখন ইঞ্জিনিয়ারিং একটা শব্দ নতুন বাহির হয়েছে আমাদের দেশে। আমি প্রথম শুনলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায়। কি আশ্চর্য শব্দ একটা! তারা কি করবে, ইলেকশনের রেজাল্ট যা ইচ্ছা তাই হোক, ম্যানিপুলেট করে তারা একজনকে জিতিয়ে দিতে পারে। এই কাজটা এই ফেব্রুয়ারি 12-এর ইলেকশনেও হয়েছে। এখন যদি এরা ইঞ্জিনিয়ারিং করে যদি ক্ষমতায় বসে, এই লোকগুলো কি আমাদের প্রতিনিধি? তারা কি মানুষ? আমাদের মানুষ? তারা কি আমাদের জনপ্রতিনিধি, গণপ্রতিনিধি? লিটারেলি নো। আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু তারা বসে গেছে, তারা দেশ চালাবে, কারণ বাইরের সাপোর্ট আছে তাদের উপর। তার মানে কি, যে আমরা স্বাধীনতা অর্জন করেও স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করি না। একদল লোক যদি এইভাবে আমাদেরকে অত্যাচারিত একটা অবস্থানে রেখে দিতে পারে, দেন ইট ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। অ্যান্ড সেই অবস্থা সৃষ্টি করেছে এই দুইটা পার্টি। কি দিয়ে করেছে? আমাদের একটা সংবিধান আছে, 1973-এ জারি হয়েছে, সেই সংবিধান দিয়ে। এখন আপনি তাদেরকে সরাইয়ে জনগণের প্রতিনিধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সংবিধানকে নতুন আকারে লিখতে হবে। এবং এটার জন্য অন্তর্বর্তী সরকার যে কয়েকটা দিন সময় ব্যয় করেছেন, ইট ওয়াজ এ ডাইভারশন। এটা তারা আমাদেরকে বিমুখ করে রেখে তাদের ষড়যন্ত্রমূলক কিছু কাজ করার জন্য তারা এই সংবিধান শব্দগুলো ব্যবহার করেছে। They were not interested in reforming any of those things. এখন আওয়ামী লীগ এবং বিএনপি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আবার, তাহলে ওনারা যে সময় নষ্ট করলো, আমাদের যে রেগুলেশন হলো, গণ অভ্যুত্থান হলো, তার অর্থ কি? এই প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে। তাই আমি মনে করি আমাদেরকে নতুনভাবে সংবিধানটা আগে সর্বাগ্রে চেঞ্জ করতে হবে।
এবং সেই মতো কীভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব সেটা আমাদেরকে স্থির করতে হবে। আমার মতে আমি মনে করি যে এই সমস্ত পলিটিক্যাল পার্টি সংসদের ভিতরে ডিক্লারেশন দেওয়া যাবে না। সংসদে যারা যাবে তারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে যাবে, জনগণের প্রতিনিধি হিসাবে এককভাবে যাবে। ওনারা পার্টি একক স্বতন্ত্র হতে পারে, কয়েকটা লোক মিলে একটা সংগঠন করে তারাও বলতে পারে যে আমরা রিক্সাওয়ালারা, ওদের যে একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে তারা যদি 2-3 জন দাঁড়ায় বিভিন্ন স্থানে, দাঁড়িয়ে তারা যদি ইলেক্টেড হয়, তারা সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করবে, সারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। এবং শ্রমিক অর্গানাইজেশনগুলো তারা তাদের মতে তারা যদি ইলেকশনে, জেনারেল ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এই পার্টি নাম দিয়ে আমাদের যেভাবে তাদেরকে আমরা এই অলিগোপলিস্টিক মার্কেট তৈরি করে দেশটাকে দখল করে নেওয়ার জন্য যে ডুওপলি সৃষ্টি করেছে তারা, এইটাকে আমাদের বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যাবে? সেটা হলো এই পার্টির যে রেজিস্ট্রেশন নির্বাচন কমিশনের সাথে এটা হবে না, এটাকে বাদ দিতে হবে। এখানে যত ষড়যন্ত্রের মূল হলো ওই নির্বাচন কমিশন যদি না থাকে তাহলে ইঞ্জিনিয়ারিংও হবে না। আমাদের ইলেকশনটা নির্বাচন কমিশন শুধু কন্ডাক্ট করবে জনগণে ভোট দিতে পারতেছে কিনা, ঠিক মতো ভোটটা কাউন্ট হয় কিনা, এবং রাতারাতি আপনারা নকল করেন, চুরি করেন, এই সমস্ত করতে যেন না পারেন, তার একটা পরিবেশ আমাদেরকে নির্মাণ করতে হবে। তখন যে 300 লোক আমাদের প্রতিনিধি হয়ে আসবেন তারা সারা দেশের রিপ্রেজেন্টেটিভ হবেন। কিন্তু এখন তারা হয় কি, অনলি আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ অর বিএনপির রিপ্রেজেন্টেটিভ, তারা আমাদের জনগণের রিপ্রেজেন্টেটিভ হয় না সংসদে, সংবিধান যেভাবে লেখা হয়েছে সেই জন্য। এখন আমরা 300 জন যদি নিজ নিজ এলাকা থেকে নিজের দায়িত্বে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আর সংসদে বসি জনপ্রতিনিধি হিসাবে, তখন আমাদের মধ্যে থেকে এই 300 লোকের মধ্যে থেকে যে একজন লিড দিতে পারবে সে প্রাইম মিনিস্টার হবে, অথবা একজন লোক আমাদের সারা দেশ থেকে যে কোনো 10 জন লোক দাঁড়াতে পারে, 20 জন লোক দাঁড়াতে পারে প্রাইম মিনিস্টারের ক্যান্ডিডেট হওয়ার জন্য। তখন আমরা একটা জেনারেল ইলেকশনের মাধ্যমে এই একই সময়েও হতে পারে, পরবর্তী 2 দিন পরেও হতে পারে, এই 300 লোকের একটা প্রতিনিধি প্রাইম মিনিস্টার যিনি হবেন উনি জেনারেল সকল জনগণের ভোটে নির্বাচিত হবেন। দ্যাট উড বি এক্সেলেন্ট আইডিয়া। তাহলে আমাদের এই প্রাইম মিনিস্টার, এই 2 পার্টির যে লোকজন এখানে বসবে, সাথে আরও যে শত শত লোকজন পার্টির ট্যাগ ছাড়া আসবে এখানে পাওয়ারে, তারা এই প্রাইম মিনিস্টার দেশ কীভাবে পরিচালনা করতেছেন এদের সাথে মিলে জবাবদিহিতার মাধ্যমে একটা দেশটা পরিচালনা করতে পারবেন। কিন্তু আপনি যদি এদের প্রাইম মিনিস্টার দেন, এদের প্রেসিডেন্ট দেন, এদের সংসদের 300 মেম্বারের যতজন তারা দখলে পেয়েছে সেক্ষেত্রে তাদেরকে একনায়কত্বগিরি করতে দেন, তাহলে এই দেশ কখনোই আমাদের জনগণের দেশ হবে না। আর যতক্ষণ পর্যন্ত এই সংবিধান আছে সেই সংবিধানের অধীনে এটা কখনো চিন্তাই করা যায় না যে এই দেশটা আমাদের। এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। এবং আমি মনে করি বিএনপি এবং আওয়ামী লীগ এরকম সব ট্যাগওয়ালা পলিটিক্যাল পার্টি সবাইকে আমরা ডিসমেন্টাল করে দিয়ে নতুনভাবে একটা গণপরিষদের ইলেকশন হবে। প্রত্যেকটা আসন থেকে একজন করে লোক আসবেন, তারা হবেন রিয়েল জনগণের প্রতিনিধি, তারা সংসদে সবাই বসবেন, তারা বুঝবেন দেশের অবস্থা, এবং একজন প্রাইম মিনিস্টারকে আমরা নিয়োগ দিব সারা দেশের ইলেকশনের মাধ্যমে, এবং প্রেসিডেন্টকেও আমরা একইভাবে নির্বাচিত করব। সেই প্রেসিডেন্ট বঙ্গভবনে বসবেন, ওনার রোল চেঞ্জ করা হবে নতুন করে, এবং প্রাইম মিনিস্টারের রোল চেঞ্জ করা হবে নতুনভাবে, এবং সংবিধান ভালো করে সাজিয়ে আমরা নতুন আকারে এই দেশকে পরিচালনা করতে হবে। আদারওয়াইজ তাদের এই গুন্ডামি, তাদের এই চাঁদাবাজি, তাদের এই বদমাইশি আমাদের এই দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত we are not going to be independent. Foreign domination will always be behind, and they will loot us. They have been looting us. আপনি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ লুট করেছে, সেই লুট যদি না হইতো
তাহলে আজকে আমাদের দেশের জনগণের ইনকাম হতো কম পক্ষে $20,000 থেকে $25,000 পার ক্যাপিটা। আপনি চিন্তা করেন এখন আমরা ইউরোপিয়ান যে কোনো দেশের চাইতে ধনী হইতে পারতাম, হওয়ার সুযোগ ছিল আমাদের, সেই কাজটা আমরা করতে পারি নাই। কারণ আমরা আমাদের যে লিডাররা ছিল তারা দূরদর্শী যারা ছিলেন তাদেরকে আমরা হত্যা করেছি, আর যারা লুটপাট করে খাওয়াওয়ালা তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি। এর থেকে আমাদেরকে নতুন করে দেশকে সাজিয়ে নতুনভাবে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝবেন এবং চিন্তা করবেন যে আমরা কি করা উচিত এই মুহূর্তে। কিন্তু এই দুই পার্টির সিস্টেমে আমাদের বাংলাদেশ চলবে না, যেমন ভারতে চলতেছে না। ভারত এখন ধ্বংসের পথে একটি মাত্র কারণে, কারণ তারা এই রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করে না, তারা কাজ করে তাদের যে কি বলে অন্তর্নিহিত ডমিনেশন, দেশের আভ্যন্তরীণভাবে জনগণকে নিয়ন্ত্রণ করা, জনগণকে শোষণ করার যে আভ্যন্তরীণ ষড়যন্ত্র, তার প্রতিনিধিত্ব করে তারা। সেখান থেকে তাদেরকেও মুক্ত হইতে হবে, আমাদেরকেও মুক্ত হইতে হবে, ইন অর্ডার টু কিপ দ্য এনভায়রনমেন্ট, political environment in the subcontinent free and fair. Otherwise, we will be always struggling. Thank you so much for listening to me.